একটা বিতর্ক আছে, কিন্তু অনেকেই বলেন যে কথাটা উইনস্টন চার্চিলই বলেছিলেন যে ইতিহাস হচ্ছে বিজয়ীর গল্প। অর্থাৎ যারা জেতে তারাই ইতিহাস লেখে, আর তাদের কথাই ইতিহাসে থেকে যায়, লিপিবদ্ধ হয়ে যায়। একটা বড় লড়াইতে যে দল জিতে আসে সেই দল একটা দীর্ঘ সময় ধরে বিতর্কের ঊর্ধ্বেই থাকে, এটাই স্বাভাবিক। তাই পশ্চিমবঙ্গের রাজনৈতিক লড়াইতে, নির্বাচনী লড়াইতে দাপুটে তৃণমূল কংগ্রেসকে কার্যত পর্যুদস্ত করে ক্ষমতা দখল করা বিজেপি সমস্ত বিতর্কের ঊর্ধ্বে কিছুকাল কাটাবে, মধুচন্দ্রিমায় কাটাবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু কোথাও মনে হচ্ছে রাজ্য বিজেপির এই মধুচন্দ্রিমা 1.5 মাসের মাথাতেই প্রশ্নের মুখে। রাজ্যে বর্তমানে বিজেপি কিন্তু রাজনৈতিক দিক থেকে সম্পূর্ণ অপ্রতিদ্বন্দ্বী। ধরুন, সব থেকে দাপুটে রাজনৈতিক দল ছিল তৃণমূল কংগ্রেস, তার কি অবস্থা! বিশ্রীভাবে হার, তারপরে টুকরো টুকরো হয়ে যাওয়া, নানাবিধ বিতর্কে তাদের একাধিক নেতা জেলে থাকা, ফলে এই মুহূর্তে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে তৃণমূল কংগ্রেসের কার্যত কোনো অবস্থানই নেই। তাদের তো 3-4টে ভাগ, এখন কে কোন দিক দিয়ে কিভাবে প্রতিবাদের রাস্তায় হাঁটবে শাসক দলের বিরুদ্ধে কেউ কিছু জানে না। আর অন্যদিকে কংগ্রেস বলুন, বামেরা বলুন, নির্বাচনে তারা এমন কিছু করে দেখাতে পারেননি, এমন কিছু জনসমর্থন তাদের দিকে ছিল না যে তাদেরকে বিজেপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে। এমনকি তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি এমন, যখন বামেরা সরকার চালিয়েছে তখন তারা তো ছোট লালবাড়ি অর্থাৎ কলকাতা কর্পোরেশন সামলেছে, অসুবিধা হয়নি। এবার সরকারে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এক এক করে রাজ্যের সমস্ত পুরসভা, পৌরসভা, পঞ্চায়েত সব জায়গা থেকে তৃণমূল কংগ্রেস ওয়াশ আউট হয়ে গেছে। তো এই তো অবস্থা রাজনীতির। গোটা রাজনীতির মাঠে একা খেলে যাচ্ছে বিজেপি, একা। আর সেই বিজেপির সরকারের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। এটাই তো হওয়ার কথা, এটা হওয়ার মধ্যে খুব অস্বাভাবিক কিছু নেই। কিন্তু কোথাও একটা তাল কিন্তু কাটছে, মনে হচ্ছে একেবারে বিরাটভাবে চোখের সামনে কাটছে না হয়তো, কিন্তু समझदारों के लिए ইশারা ভি কাফি হতা হ্যায়। তালটা কিরকম ভাবে কাটছে? বিজেপির সমস্ত ইনস্ট্রুমেন্ট, সমস্ত বাদ্যযন্ত্র কি এক সুরে এক তালে বাজছে? কোথাও একটা খটকা কিন্তু আছে। একদিকে বিজেপি দল মানে রাজ্য বিজেপি, আর অন্যদিকে বিজেপির সরকার। কোথাও একটা তাল কাটছে দাদা, যেটা আপাত দৃষ্টিতে খুব প্রকট না হলেও প্রচ্ছন্নভাবে যারা রাজনীতির ওপর কড়া নজর রাখেন তাদের চোখে পড়ছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভাষায় বলতে হয়, গন্ধটা খুব সন্দেহজনক। আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী একটা বই লিখেছেন 26-এর পরিবর্তন নিয়ে। সেই বইয়ের কভারে, প্রচ্ছদে পাতা জোড়া শুভেন্দু অধিকারীর ছবি তিনি ভি দেখাচ্ছেন। সেই বই তিনি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে, আর তা নিয়ে তীব্র শ্লেষ ঝরে পড়ল বিজেপির রাজ্য সভাপতির মুখে। 4 ঘন্টার বিজেপি, তাদের সামলাতেই আমরা সবচেয়ে বেশি ব্যস্ত। 4 ঘন্টার বিজেপি, কি ভালোবাসা! একজন তো একটা বই লিখে ফেলেছেন, এইমাত্র আমি বলছিলাম আমাদের মাননীয় মন্ত্রীকে, বই, এই মোটা বই বিজেপির জয় নিয়ে। এর মধ্যে দেখুন বই লিখেছেন, প্রতিভা দেখুন রবীন্দ্রনাথের উপরে, এরও মোটা বই লিখেছেন, তার উপরে আবার ছবি দিয়ে বিজেপির জয়ের বিশ্লেষণ করে বই পর্যন্ত বেরিয়ে গেছে। আজকে মানুষের উৎসাহ আপনি এটা বলতে পারেন, আবার অতি উৎসাহ বলতে পারেন, আবার বিজেপির দিকে ধাবিত হওয়ার একটা প্রচেষ্টার কথাও বলতে পারেন। দেখুন, শ্রমিক ভট্টাচার্যকে আমি দীর্ঘদিন চিনি, দীর্ঘদিন। মানে যে সময় রাজ্য বিজেপির রাজ্য রাজনীতিতে তেমন কিছু স্টেক ছিল না, সেই সময় থেকে শ্রমিক ভট্টাচার্য, যখন টেলিভিশনে বাংলায় রাজনৈতিক বিতর্কের শুরু, সেই সময় থেকে শ্রমিক ভট্টাচার্য বিজেপির প্রতিনিধি হয়ে টেলিভিশন স্টুডিও এসেছেন। একাধিক সন্ধ্যায় আমি সেই প্রোগ্রাম কন্ডাক্ট করেছি। শ্রমিক ভট্টাচার্য বিজেপির প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন যখন বিজেপির 1% স্টেক ছিল না রাজ্য রাজনীতিতে। অত্যন্ত সুশীল, শিক্ষিত, সংস্কৃতিবান একজন মানুষ। হয়তো তিনি সত্যি এই আশঙ্কার কথা বলছেন যে কিছু হঠাৎ বিজেপি গজিয়ে উঠেছে। এটা তো স্বাভাবিক, কিছু মানুষ সবসময় ক্ষমতার অলিন্দে থাকতে চান, ক্ষমতার সার্কিটের ভেতর থাকতে চান।
তারা এই মুহূর্তে যারা ক্ষমতায় আছেন তাদের সার্কিটে ঢোকার চেষ্টা করবেন, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। আর বিজেপির কাছে যদি এটা একটা রাজনৈতিক সমস্যাও হয় সেটাও স্বাভাবিক, সেটার মধ্যেও অস্বাভাবিক কিছু নেই। কিন্তু মনে রাখতে হবে যে শ্রমিক ভট্টাচার্য একজন মানুষ, আর হিউম্যান সাইকোলজি কথাটা বলে যে কখনো কখনো আপনার মনের ভেতরের কোনো ক্ষোভ, হতাশা কোনো না কোনোভাবে সারফেসে চলে আসে। দেখুন, একটা জিনিস আমরা স্পষ্ট করে বুঝে নিই, এই বইটি যিনি লিখেছেন তিনি কিন্তু বহু বছর ধরে রাজ্য রাজনীতিতে বিশ্লেষক হিসেবে কাজ করছেন, এবং আমি দেখেছি যখন তৃণমূল কংগ্রেসের সূর্য মধ্য গগনে, সেই সময়ও তিনি তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন টেলিভিশন স্টুডিওয় বসে। এখন আমার কাছে অবশ্যই লেখক ইম্পর্টেন্ট না, তিনি কি চেয়েছেন, তিনি সত্যি হঠাৎ করে বিজেপি হয়ে উঠতে চেয়েছেন কিনা, এই বই লেখা ইমিডিয়েটলি বই লিখে গিয়ে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া প্রচ্ছদের ওপর মুখ্যমন্ত্রীর ছবি, এটা এক ধরনের তৈলমর্দন কিনা, আমি ফ্রম দি পার্সপেক্টিভ অফ দি রাইটার আমি খুব একটা আগ্রহী নই। কিন্তু আমি যেটা নিয়ে আগ্রহী সেটা হচ্ছে যে দেখুন, আলটিমেটলি কিন্তু ওই লেখক দুম করে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে ঢুকে পড়েননি, পড়া যায় না। তিনি বইটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলে বা তার সায় না নিয়ে নিশ্চয়ই তাকে অ্যাপয়েন্টমেন্ট দেননি, আর অ্যাপয়েন্টমেন্ট তাকে দেওয়া হয়েছে বলেই কিন্তু তিনি গিয়ে মুখ্যমন্ত্রীর হাতে বইটি তুলে দিতে পেরেছেন। তো এই যে গোটা ঘটনাটা ঘটেছে তাতে একটা জিনিস স্পষ্ট, যে মুখ্যমন্ত্রী সায় দিয়েছিলেন, ফলে লেখক গিয়ে তার হাতে বইটি তুলে দিয়েছেন। কিন্তু যেভাবে রাজ্য বিজেপির সভাপতি এটা নিয়ে উষ্মা প্রকাশ করলেন, কোথাও একটা মানে প্রচ্ছদের ওপরে শুভেন্দু অধিকারীর এত বড় ছবি, অন্যরাও আছেন, নরেন্দ্র মোদী আছেন, অমিত শাহ আছেন, এমনকি শ্রমিক ভট্টাচার্যও আছেন, কিন্তু তারা প্রত্যেকেই ছোট। আর শুভেন্দু অধিকারী তিনি অনেকটা জায়গা নিয়ে। কোথাও কি লেখক এই বার্তা দিতে চেয়েছেন যে এই পরিবর্তনের পেছনে সবথেকে বড় ভূমিকা শুভেন্দু অধিকারীর, আর এই বার্তাটাই কি কোথাও রাজ্য বিজেপির অপছন্দ? দেখুন, শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার কথা নয়, কারণ আমিও দেখেছি শুভেন্দু অধিকারী গত 5 বছর, বিশেষত শেষ 3 বছর যে পরিশ্রম করেছেন, যেভাবে উত্তর থেকে দক্ষিণ দৌড়ে বেরিয়েছেন, শুভেন্দু অধিকারীর এই পরিশ্রমের স্বীকৃতি কিন্তু বিজেপি হাইকমান্ড নরেন্দ্র মোদী, অমিত শাহ দিয়েছেন। শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী হিসেবে তারা পশ্চিমবঙ্গে দায়িত্ব দিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য যেভাবে ক্ষোভ প্রকাশ করলেন, কোথাও একটা এই ধরনের চিন্তাভাবনা আসেই যে তিনি কি আদৌ ওই লেখক বিজেপি হয়ে উঠছেন বলে ক্ষোভ প্রকাশ করলেন, নাকি ক্ষোভ তিনি মুখ্যমন্ত্রীর প্রতি প্রকাশ করেছেন যে এই ধরনের ঘটনা তিনি প্রশ্রয় দিচ্ছেন, আমি জানি না। কিন্তু এই রকম একটা রাজনৈতিক ব্যাখ্যা কিন্তু বিভিন্ন মহলে উঠছে। আপনারা কেউ কেউ বলতেই পারেন এসব কেবল আবল তাবল বকুনি, বলতেই পারেন, বাড়িয়ে বলা। কিন্তু একটা কথা আমি আপনাদের স্পষ্ট বলতে চাই, রাজ্য বিজেপির অন্দরমহলের খুব বিশাল ইনফরমেশন তথ্য আমার কাছে না থাকলেও, একেবারে অন্দরমহলের খোঁজ খবর যে আমি রাখি না, বিষয়টা হয়তো এরকম নয়। এই যে ধরুন, রাজ্য জুড়ে ডিম ছোড়ার ঘটনা আটকানো যাচ্ছে না, এটা অবশ্যই এটা ল অ্যান্ড অর্ডার ম্যাটার। এটা যদি আটকানো না যায় তার দায় কিন্তু রাজ্যের সরকারের, রাজ্য বিজেপির নয়। বিজেপির দল হিসেবে এর স্টেক নেই বিজেপির, এটা আটকাবে সরকার, এটা আটকাবে পুলিশ প্রশাসন। কিন্তু যখন প্রশ্ন করা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে, তিনি জবাব দিচ্ছেন পুলিশ তাকে বলেছে লোকের পকেটে হাত ঢুকিয়ে ডিম খোঁজাটা খুব সেফ কাজ নয়। तृणमूल को मार रहा है और सरकार हमारा चल रहा है। पुलिस कौन का किसका जेब में अगर अंडा होगा तो इसको पकड़ने के लिए तो कोई मशीन नहीं है, मेटल डिटेक्टर नहीं है। शायद मेटल डिटेक्टर से अंडा को पकड़ा नहीं जाता, तो हम लोगों को नया मशीन लाने दीजिए विदेश से। ऐसा टेक्नोलॉजी तो है नहीं अभी, फिलहाल पश्चिम बंगाल में नहीं है, हिंदुस्तान का है कि नहीं हमको मालूम नहीं है। तो किसका जेब में तृणमूल का अंडा है हमारा बस मालूम नहीं है। तो तृणमूल को इसको सल्टाना चाहिए, तृणमूल को इसको ढूंढ कर निकालना चाहिए, कौन कार्यकर्ता कौन नेता के ऊपर अंडा फेंक रहा है। अंडा फेंकना बंद होना चाहिए।
बंगाल का छवि खराब हो रहा है पूरा देश के अंदर। ये अभी भाजपा का सरकार है, हमारा सरकार में समय कैसे होगा? हम पुलिस के साथ बातचीत किया, पुलिस हमको बताया जिस तरह अंडा छोटा है वो हम कैसे किसी का सब जेब जेब लेकर अंडा ढूंढेंगे? बोलिए, किसका पैंट में हम हाथ घुसाएंगे? আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু এটা প্রশাসনিক ব্যাপার, শ্রমিক ভট্টাচার্যের জবাব কি অন্যরকম কিছু হতে পারত? যদিও তিনি একাধিকবার এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, বলেছেন এটাকে আটকাতে হবে। তিনি বলেছেন এটা আমাদের কর্মীরা করছে না। একটা সময় অবশ্য তিনি বলেছেন যে এটা করছে সম্পূর্ণভাবে তৃণমূলের কর্মীরা, তৃণমূলকেই এগিয়ে এসে এই বিষয়টা ঠেকাতে হবে। যাই হোক, আমি আমার বিষয়ে ফিরে আসি। ৪ঠা মে নির্বাচনের ফল বেরোনোর আগে পর্যন্ত বিজেপি কিন্তু মানে রাজ্য বিজেপি কিন্তু নিশ্চিত ছিল না যে তারা সরকার গঠন করতে চলেছে। এখন যে যাই বলুক, সেই সময় কিন্তু নিশ্চিতভাবে তারা জেনে গিয়েছিল যে আমরাই সরকার গড়ব। মানুষ খুব চুপচাপ ছিলেন, মানুষের প্রতিক্রিয়া ছিল একেবারেই চাপা, তারা প্রকাশ্যে কিছু বলেননি, তৃণমূলের বিরোধিতা করেননি, এমন একটা রাজনৈতিক পরিবেশ ছিল। কিন্তু মানুষ ভেতরে ভেতরে ক্ষেপে উঠেছিল এবং তৃণমূলের একাধিক শীর্ষস্থানীয় নেতারা এই কথা বারবার উল্লেখ করেছেন যে মানুষের ভেতরের ক্ষোভের আঁচ আমরা টের পেয়েছি। এই ক্ষোভ যদি ব্যালট বক্সে প্রতিফলিত হয় তাহলে বিজেপি জিতবে, বিজেপি সরকার গড়বে। আলটিমেটলি তাই হয়েছে। কিন্তু বিজেপি প্রস্তুত ছিল না, তার সবথেকে বড় প্রমাণ একটা দীর্ঘ সময় কেটে গেল মুখ্যমন্ত্রী কে হবেন সেই ঘোষণায়, তুলনামূলক দীর্ঘ সময়। কারণ ওই আদি বিজেপি আর কনভার্টেড বিজেপি, এই বিতর্ক থেকে কিন্তু বিজেপি সেই সময় বেরোতে পারেনি। আর এটা তো খুব অস্বাভাবিক বিতর্ক নয়, এই বিতর্ক বিজেপির মতো একটা দলে অত্যন্ত স্বাভাবিক। তবে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা শুভেন্দু অধিকারীর কৃতিত্বকে স্বীকৃতি দিলেন, বলা যায় কার্যত দিতে বাধ্য হলেন। কারণ শুভেন্দু অধিকারীকে আমিও খুব কাছ থেকে দেখেছি এই লড়াইটা লড়তে। যে লড়াইটা তিনি লড়েছেন, তিনি যেভাবে লড়েছেন সেইভাবে না লড়লে আপাত দৃষ্টিতে মানে উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্য জুড়ে তিনি যেভাবে ছুটে বেরিয়েছেন, এই লড়াইটা তিনি না লড়লে এই ফলাফল বিজেপি আশা করতে পারত না। সেই স্বীকৃতি নরেন্দ্র মোদী, অমিত শাহ দিয়েছেন শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে। কিন্তু তারপরে নরেন্দ্র মোদী এসে মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন, সেই অনুষ্ঠানে 5 জনকে শপথ বাক্য পাঠ করানো গেল, তার বেশি নয়। 1 মাসের মতো সময় লেগেছে পুরো মন্ত্রিসভার চেহারাটা কি হবে সেটা ফাইনাল করতে। এবং সেই সময়ে আমি নানা রকম তথ্য পেয়েছি, এই তো 14 তারিখের মধ্যে সব ঠিক হয়ে যাবে, 21 তারিখের মধ্যে দেখবেন সমস্ত তালিকা বেরিয়ে যাবে। বিজেপির অন্তর্মহল থেকেই নানা রকম মতামত পেয়েছি শীর্ষ নেতাদের কাছ থেকে, যারা বিজেপির সাংগঠনিক নেতা। কিন্তু শেষ পর্যন্ত অত সহজে হয়নি, অনেকটা সময় লেগেছে। এবং এই যে সময়টা লেগেছে, এই সময়টা লাগার পেছনেও ওই একই বিতর্ক কাজ করেছে। কারণ বিজেপির অনেক বিধায়ক তো এর আগে সেভাবে রাজ্য রাজনীতিতে সংশ্লিষ্টই ছিলেন না, প্রাসঙ্গিক তো ছেড়ে দিন। বিধানসভায় এই বাজেট অধিবেশনের সময় একাধিক ক্ষেত্রে এরকম হয়েছে, বিজেপির কোনো নতুন বিধায়ক স্পিকারের ঘরের সামনে কাউকে একটা জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমি বেরোবো কোথা দিয়ে? কারণ তিনি তো অ্যাসেম্বলি চেনেন না, অ্যাসেম্বলির গলিঘুচি সম্পর্কে তার ধারণা নেই। ফলে এইরকম একটা অবস্থায় এই সরকারের মন্ত্রিসভা ফাইনাল করতে সময় লেগেছে। আমি বলছি না এটার মধ্যেই ওই অশান্তির আঁচ আছে, এটা নিয়ে বিতর্ক আছে, আমি সে কথা বলছি না। এটা অত্যন্ত স্বাভাবিক এবং একদিক থেকে স্বাস্থ্যকর। আশা করা যাচ্ছিল যে যে জায়গায় ব্যাপারটা পৌঁছালো তারপরে এটা স্মুথলি অপারেট করবে, যেটা এই মুহূর্তে বিজেপির জন্য অত্যন্ত জরুরি। কিন্তু সরকার গঠনের পর যে সময়টার ভেতর দিয়ে যাচ্ছি, একটা জিনিস অস্বীকার করা যায় না, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তার জ্যোতি অনেক জ্যোতিষ্ককে ঢেকে দিচ্ছে। এটা যদি কোনো কারণে একটা অন্য বিতর্ক বিজেপির অন্দরমহলে শুরু করে, এবং সবথেকে বড় কথা সেই অশান্তির আঁচ যদি ওপরের পুলটিস সরিয়ে সারফেসে উঠে আসতে শুরু করে, সেটা কিন্তু বিজেপির জন্য সমস্যা তৈরি করবে। আপনারা জানেন খড়দায় কি ঘটনা ঘটেছে, সেখানে বিতর্কে জড়িয়েছেন রত্না দেবনাথ, বিজেপির বিধায়িকা। পরবর্তীতে
মানে সেখানেও কিন্তু যার বিরুদ্ধে এই বিষয়টাকে সারফেসে নিয়ে আসার অভিযোগ, তার সঙ্গেও বিজেপিরই সংশ্লিষ্টতা। আপনারা এই খবর জানেন হয়তো অনেকেই, যে মেমারিতে মানব গুহ, যিনি বিজেপির বিধায়ক, তার অফিস ভাঙচুর হয়েছে এবং সেখানে যারা ভাঙচুর করেছেন তারাও বিজেপির হয়ে স্লোগান দিচ্ছিলেন। কিন্তু আমার কথা হচ্ছে, রত্না, দেবনাথ, মানব গুহ বা ওই লেভেলের এই ধরনের ছোটোখাটো যে ঘটনা বা অশান্তি, এটাকে সামলে ওঠা খুব কঠিন ব্যাপার নয়। কিন্তু উপর মহলে যদি কোনো সাংসারিক অশান্তির আঁচ চোখে পড়তে শুরু করে, তাহলে সেটা রাজ্য বিজেপির কাছে অনেক বড় একটা সমস্যা হয়ে উঠবে।